দেশের জন্য আমার ছেলে হয়তো মরে গেছে, এটার লিগে কোনো আমার আফসোস নেই, কিন্তু আমার লাশটা না পেলে আমি জীবন বসে থাকতাম যে আমার ছেলে আসবে একদিন, হয়তো ফিরে আসবে। এইটা থেকে আল্লাহ বঞ্চিত করছে। মানে সেই অপেক্ষার চেয়ে আপনার মনে হচ্ছে যে লাশটা যদি পাইছি এটাই আমার সবচেয়ে বেটার, এটা আপনার জন্য খুব শান্তি। খুব শান্তি। দর্শক, কথা বলছি দক্ষিণ মগর নড়িয়া শরীদপুর থেকে। আজ আমি যে বাড়িতে এসেছি, আমার সাথে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত একটি ঘটনা নিয়ে আজ এই বাড়িতে এসেছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। আচ্ছা দর্শক, আপনারা অনেকে অবগত আছেন সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের মূলধারার গণমাধ্যমের মধ্য দিয়ে অনেকেই জানেন যে এই যে ছাত্র আন্দোলন হলো, এই আন্দোলনে জনাব আলামিন মনি নামের এই আঙ্কেলের ছেলে শহীদ হয়েছেন। আসলে ওই উদ্দেশ্যে এই আঙ্কেলের সাথে কথা বলা। আঙ্কেল যদি একটু ছেলেকে নিয়ে বলেন। ছেলে ছিল ঢাকা সাভার বাইফেল গোলাগুলিতে, 4টার দিকে সে আর কোনো খোঁজ পাওয়া যায়নি, বেলা 4টার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই হিসাবে আর কি আমরা বিচিতে হয়তো 12-13 দিন বিশ্রামের করে 13 দিনের মাথায় তার লাশ পেয়েছি। আমরা এই হিসাবে আর কি, সে মৃত্যু সনদেও লেখা আছে 5 তারিখে সে অসুস্থ হয়ে ঢুকছে, 6 তারিখে মারা গেছে। আচ্ছা, এই হিসাবে আমি যতটুকু শুনছিলাম যে আপনি দীর্ঘ 34 বছর সৌদি আরবে ছিলেন, তো সৌদি আরবে কেন গিয়েছিলেন এবং ফ্যামিলি সহ ছিলেন একটু যদি বলেন। আমি 34 বছর, আমি 89-তে সৌদি আরবে যাই। যাওয়ার পর আমি 4-5 বছর একাই থাকি। তারপর আমার ফ্যামিলি, আমি বিয়ে শাদী করি। বিয়ে শাদী করার পরে আমি বাচ্চা 2জন হওয়ার পর আমি নিয়ে চলে যাই। এই হয়তো হেরা 23 বছর রয়েছে আমার সাথে। আমার মা বাবা হজ করছে, আমি নিছি, আমার ছোট ভাইরও নিছি। আমরা এইভাবে মিলে জিলে সব ফ্যামিলিগতভাবে, আমার ছোট ভাই ফ্যামিলিগতভাবে আমার সাথে রয়েছি। আমরা ব্যবসা বাণিজ্য করছি, যা ওই যে ব্যবসা বাণিজ্য করে আমরা চলতে পারছি, ওই পর্যন্তই চলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তাহলে দেশে চলে আসলেন কবে? দেশে চলে আসছি আমি আজকে গত এই কুরবানির আগের কুরবানির দিন রাত্রে আমি আসি, সকালবেলা আমি আইসা একটি কুরবানি দেই। একেবারেই চলে আসছেন? একবারই চলে আসছি, যে কোনো কাগজপত্র হইতাছে না বিদায় আমি চলে আসছি। তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার 3 ছেলে 1 মেয়ে। আমার প্রথম ছেলে হইলো আলামিন, মোহাম্মদ আলামিন। আর মেয়ে? মেয়ে হইলে আফলান, এরপর সাদ, এরপর ফাহাদ। আচ্ছা, সাদ ফাহাদ আপনার, ওদের সঙ্গে আমার কথা হলো। এখন আমাকে একটু বলেন, মানে পুরো ফ্যামিলি সহ এই রিসেন্টলি বাংলাদেশে আসছে? হ্যাঁ, পুরো ফ্যামিলি সহ। ও আসছে 1 বছর পরে, 6-7 মাস পরে। আচ্ছা, 4 মাস হইছে। তো সাভারে গিয়েছিল কেন আপনার ছেলে? সাভার আমার একটা, আমি নিজে একটা দোকান করছি। কিসের দোকান? চাউল, এগুলি পাইকারি, ডাল, এগুলি পাইকারি বিক্রি করার জন্য একটা ছোটখাটো একটা দোকান করছি। প্রথম দেখতেছি যে কি অবস্থা চলে। আমি যেহেতু ব্যবসায়ী, আমি চাইতেছি যে একটু ব্যবসা বাণিজ্য করি, বাচ্চাদের দেখি দেশে কি হয় আর কি। হ্যাঁ, দেশে কি পরিস্থিতি কিভাবে হয়, এই জন্য আমি ওটা নিয়ে আর কি একটা ব্যবসা বাণিজ্য। তাহলে তো ওদেরকে রাইখে আমি দেশে আসছি। দেশে আসার পরে আমার একটা জায়গা কোয়ালা বাকি ছিল, ওই কোয়ালাটা করে আমি গেছি। যাওয়ার পরে ওরা রাইখে গেছিলাম 2 ভাইরে। ওই 2 ভাই মিছিলে গেছে, আমার জানায় নেই। এটা কি প্রথম দিক থেকে যাওয়া শুরু করছে? প্রথম দিক দিয়ে যাওয়া শুরু করছে, কিন্তু আমাকে জানায়নি। যখন আপনি তখন এই বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে। আমি এরপর আবার আইসা আবার 1 দিনের 2-3 দিনের লেগে গেছি। আমি ওকে বাস করে দিয়া আবার চলে আসছি, মালমূল কিনে দিয়া। তাহলে ফাইনালি কবে জানলেন যে আপনার ছেলেরা 2জনই এরকম ছাত্র আন্দোলনে যাচ্ছে? ফাইনালি জানছি লিগা 5 তারিখে রাত্রে 12টার দিকে আমার ফোন দেয় যে মিছিলে গেছে, ও আছে, মিসিং হয়ে গেছে, আসেনি। ও ওই 5 তারিখেই জানেন? 5 তারিখে আমি জানি। তাহলে এর আগে তো অনেকদিন সে গেছে, কারণ আমাদের আন্দোলন তো শুরু হয়েছে বেশ আগে। তার লিংকে গেলে সব দেখতে পারবো, ভাষণ টাষণ এগুলি করছে, এগুলি দিছে। আচ্ছা, এখন মেন বিষয় হচ্ছে যে আপনার ছেলে কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতি, এটা তো খুব ভালো বোঝে না, কারণ যেহেতু সৌদি আরবে কম বোঝে। তারপরে আবেগে, ভালোবাসায়, দেশের প্রতি ভালোবাসায় সে চলে গেছে আর কি। তো 5 তারিখে যখন দেখলেন যে সে আর বাসায় ফিরে নাই, তখন থেকে আপনাদের মনে মনে খুঁজছিলেন? 6 তারিখ 12টা-1টার দিকে বিস্তারিত নামছি, তখন আমি আশুলিয়া বাইফেলের থানার সামনে 6টা লাশ পুড়িয়ে দিয়েছিল। হাত পাও সব পুড়িয়ে গেছে। তাই মনে করছি যে হয়তো পুড়িয়ে লাইলো কিনা, আমি যেহেতু খোঁজ পাই না, মোবাইল বন্ধ হয়ে গেছে, এই জায়গাতে আমার লাশ ছিল না। তারপরে আমি ঢাকা মেডিকেলও আমি 4 বার গেছি। এই মেডিকেলও আমি 3 বার যাওয়ার পর 4 বারের কালা এবার এই জায়গায় পাইছি আমি, এই সরোয়ার্দী মেডিকেলে। তো এখন এই সরোয়ার্দী মেডিকেলে ফাইনালি যখন পারলেন, আমি জানি যে আপনার বাবা, আমিও একজন বাবা, আপনাকে এই প্রশ্ন করা মানে খুব কঠিন। এই পাওয়ার গল্পটা কিন্তু অনেক কঠিন, কারণ আপনি কিন্তু দিন রাত ছেলেকে খুঁজছিলেন,
খুঁজতে 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 এই হসপিটালে 4 বার গেছেন, কিন্তু বুঝতে পারেন না যে আপনার সবার ছবি দেখাইছে, কিন্তু আমার ছেলের ছবিটা আসে না। পরে যখন গেছি তখন দেখি যে 4 জনের ভিতরে আমার ছেলের ছবিটা আছে। ও ওখানে ছবি তুলে রাখতো? হ্যাঁ, ছবি তুলে রাখছে, এই ছবিটা দেওয়া আছে, লিংকে দেওয়া আছে। মানে সরাসরি মর্গে আপনাদেরকে প্রথম যেতে দিলেন? মানে ওই ছবি দেখা যে এরকম কেউ থাকলে এই করবেন? হ্যাঁ, ওরা মর্গে কি আর গরমের ভিতরে ফালায় রাখে, এদের কোনো ইয়া নাই, ওই মর্গে কোনো এসির কোনো ব্যবস্থা নাই, মানে হিমাগারের কোনো ব্যবস্থা নাই। একটা আছে, একটা নষ্ট হয়ে দিছে, এটা ভিতরে কিভাবে রাখবো? কতগুলি লাশ একসাথে ঢুকছে, তারা এখানে একজনে ফালায় রাখছে, যে যেটা জন্য পরে যখন পচা গন্ধ হচ্ছে তখন টাইনে টাইনে আইন একজনের দেখাইছে যে এই লাশগুলি এই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, একটা অব্যবস্থাপনা আছে হয়তো, কারণ হচ্ছে যেটা আমরা ঠিক করাই ফেলাই, ঠিক করাই কিনা এটা হারা জানি। আচ্ছা, তো লাশ এই জায়গাতে এরা বলছে যে আমরা যখন আমার বাচ্চারা যখন নিয়ে আসি তখন মিটিং এর থেকে বলছে, তো আমরা ঠিক করে ফেলাই। আচ্ছা, একটু আগাবো। এটা হচ্ছে আপনাদের পারিবারিক কবরস্থান? আমার পারিবারিক কবরস্থান। তো এই পারিবারিক কবরস্থানে আপনার ছেলেকে দাফন করছেন, এখন রাষ্ট্রীয় ভাবেই দাফন করছে। আচ্ছা, তাহলে কি এই যে শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান দিয়েই দাফন করছেন? তো রাষ্ট্রীয়ভাবে আমার মামাও কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এই গত কিছুদিন আগে উনি মারা গেলেন। তো রাষ্ট্রীয়ভাবে দেখলাম যে ওই টিউনো সাহেব আসছেন, তারপরে পুলিশ এসে গার্ড অফ অনার দিলেন, ওইরকম অনার দিচ্ছেন? হ্যাঁ, পুলিশ নিয়ে আসছে, তারা ডিসি সাহেব আসছে। তাহলে ডিসি সাহেব আসছিলেন এখানে? জি। আর কে কে আসছিলেন? ওসি আসছিল, টিউনো আসছিল, এখন পুলিশ আসছিল সাথে। আচ্ছা আচ্ছা, এখন এই যে মানে আপনি যদি 5 তারিখের জায়গায় 6 তারিখও পেতেন তাও অনেক কষ্টটা কম হইতো। একটা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া খুব কঠিন, কারণ দেশে যে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। আমি র্যাব অফিসে গেছি, আমি আর্মির অফিসে গেছি, কোনোখান থেকে খোঁজ লইতে পারিনি। তারা বলছে যে এটা কার্যক্রম শুরু না হইতে কোনো কিছু করা যাবে না। তখন তো পুলিশ প্রশাসনও কোনো কিছু ছিল না। না, এটা তো বাইফেলের তো 2-3 জন হয়তো বাচ্চা রয়েছে, হয়তো পোশাক চারি ফুলিয়া ফালানোর পরে আর সব মেরে ফেলেছে। এটা জনগণের উপর গুলি করছে, জনগণই খেপে গেছে না। আচ্ছা, জনগণের। দর্শক, আপনারা যেই আলামিন ভাইয়ের কথা বলছিলাম, আলামিন ভাইয়ের কবর হচ্ছে এটি। আর আপনারা জানেন যে আমরা আলামিন ভাইয়ের বাবার সাথেই কথা বলছি। পিতার কাঁধে পুত্রের লাশ অনেক কঠিন কাজ, সেই কাজটা আপনাকে করতে হয়েছে। অবশ্যই। তারপরে যে আমি পাইছি, আল্লাহর কাছে শুকর আদায় করি যে দেশের জন্য আমার ছেলে হয়তো মরে গেছে, এটার লেগে কোনো আমার আফসোস নেই, কিন্তু আমার লাশটা না পেলে আমি জীবন বসে থাকতাম যে আমার ছেলে আসবে একদিন, হয়তো ফিরে আসবে। এইটা থেকে আল্লাহ বঞ্চিত করছে। মানে সেই অপেক্ষার চেয়ে আপনার মনে হচ্ছে যে লাশটা যদি পাইছি, এটাই আমার সবচেয়ে বেটার, এটা আপনার জন্য খুব শান্তি। খুব শান্তি। তো ছেলে তো বিয়ে করছিলেন না? না, সে বিয়ে করে কথাবার্তা চলছিল, কিন্তু এটা আন্তর বলা যাবে না, এটা আমরা কথাবার্তার মাধ্যমে বলছিলাম। এটা আল্লাহ পাক নিয়ে গেছে, তার এই দুনিয়া থেকে নিয়ে গেছে, আর আমার ওই কথাটা উঠে লাভ নেই। এখন আপনি কি কোনো মামলা করছেন? না, আমি আমার দেশের বাড়িতে আমি কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুতে জড়াইম না। যেহেতু যদি আমি ওই জায়গাতে ছাত্র সংগঠনের লোকের কথা বলছি, যে জায়গাতে আমার ছেলে গুলি খাইছে, ওই জায়গাতে যদি আমার মামলা করা লাগে, ওই জায়গাতে আমি করবো। মানে কেন্দ্রীয় ভাবে যদি হয়, কিন্তু ব্যক্তিগত ভাবে আপনার দরকার না। না, ব্যক্তিগত ভাবে আমি কোনো মামলা কারণ আমি করবো না, কারণ কোনো দরকার না। কারণ যেহেতু আমার ছেলে পাইছি, রাষ্ট্রীয় ভাবে সবকিছু মর্যাদা দিছে, তারপরে যদি আমি কোনো কিছু রাষ্ট্রের, যারা রাষ্ট্রে অবৈধতা কাজ করছে তাদের জন্য হয়তো যদি করা লাগে, তাইলে আমি এইভাবে করবো। আমি ওদের সাথে কথা বলে করব, মানে নিজে নিজে করার কোনো ইচ্ছা নেই। নিজে আমার শরীয়তপুর দৃষ্টিকে আমি কোনো মামলা দিতে চাই না। আচ্ছা, যেহেতু আমার বাচ্চা এই জায়গাতে বড় হয়নি, তারপরে এই জায়গাতে থাকে নেই, তারপরে সে আমি আইসে পরে 1 মাস পরে আমি নিয়ে গেছি ঢাকা শহরে, কারণ যেহেতু আমার একটু ব্যবসা বাণিজ্য আছে, ওই হিসাবে আমি নিয়ে গেছি। এই যে এখন যে বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের কাছে আপনার এমনি কিছু চাওয়ার আছে? রাষ্ট্রের কাছে আমি কিছু চাওয়ার নাই, আমার ছেলে পাইছে, আমার কোনো চাওয়ার নাই। এরপর রাষ্ট্রীয় ভাবেই তো যদি 5 জনে যদি মর্যাদা পায়, তাহলে আমার ছেলেও মর্যাদা পাইবো। যখন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন তো এত মিডিয়া এত বড় ছিল না, মানুষ কম ছিল। তারপরে অনেকেই কিন্তু কারো খবর হয়তো অনেক খবরই প্রচার হয় নাই। আবার অনেকে আছে যে এই সুযোগ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, এরকম একটা কথা আমরা শুনতে পারি। তো এখন তো সবকিছু পরিষ্কার, এখন সবকিছু পরিষ্কার। এখন যত মারা গেছে এটা দৃষ্টিকে চলে আসবে। যেমন 5 তারিখের ভিতরে যদি মারা যায় থাকে, 6 তারিখ পর্যন্ত যদি মারা যায় থাকে, তাহলে এটা একটা রাষ্ট্রীয়ভাবে একটা কিছু করার। 6 তারিখের পরে হলো যদি এই 70 তারিখ থাকে, এটা উদ্ধার করছে। বলছে আন্দোলনের স্বার্থে জড়িত এখন যারা অনেকেই আহত হসপিটাল আছেন, এদের কেউ মারা গেল তো সেই শহীদই বড়। তো এজন্য এর একটা তালিকা হলে অ্যাটলিস্ট রাষ্ট্রীয় সম্মানটা পেলে আপনারা খুশি। এখানে আর চাওয়ার কিছু নাই। চাওয়ার কি আছে? আচ্ছা, তো আঙ্কেল
একেবারে মানে যে ছেলেকে তো হারাইছেন, এটা তো ফিরে পাওয়া যাবে না। এখন ছেলের জন্য, আপনার ছেলের জন্য আমরা সবাই শুধু দোয়াই করতে পারি। ইনশাআল্লাহ আমিও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, এইটি আমি দেশবাসীর কাছে এইটি আমি কামনা করি। সবাই জন্য, এরা দেশের জন্য এরা জীবন দিয়েছে, এরা দেশের জন্য, দেশের মানুষই দোয়া করবে, এইটি আমি চাই। আচ্ছা, তো ভালো থাকেন না। ইনশাআল্লাহ।